আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার লাইফের সবচেয়ে একটা ইমোশনাল ব্লগ। মানে আমি কখনো ভাবি নাই যে আমাকে এরকম ব্লগও করতে হবে বা আমি তোমাদের মাঝে এগুলা শেয়ার করব। আমি জাস্ট বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো আর কিভাবে তোমাদেরকে বোঝাবো যে আমার জন্য কতটা কষ্টের হচ্ছে ব্লগটা করা আর কতটা কষ্টকর একটা ব্লগ এটা। আসলে কিছুদিন আগে আজ আমার দাদুর 4 দিন হয়েছে। আমার দাদু আর এই পৃথিবীতে নেই। সো সবাই আমার দাদুর জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার দাদুকে মাফ করে দেয়। আমার দাদু যদি কোনো গুনাহ করে থাকে তাহলে আল্লাহ যাতে তাকে মাফ করে জান্নাত নসিব করে। আর আমি বলে বোঝাতে পারবো না যে আমার এত কষ্ট হচ্ছে আমার দাদুর জন্য, আমার বলে বোঝানোর মতো না। আমাদের দাদা ভাই নাই অ্যান্ড দাদু ছিল, সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে। এর থেকে কষ্টকর কোনো বিষয় আর হইতেই পারে না। আমরা গার্জিয়ানরা সবাই দাদুর কাছে মোটামুটি যাইতাম, বসতাম, অনেক মজা করতাম দাদু থাকাকালীন। এখন দাদুকে খুব বেশি মিস করতেছি। পুরো ঘরটা খালি খালি হয়ে আছে। বলার মতো ভাষাই খুঁজে পাইতেছি না। সকালে দাদুকে দেখলাম ভালো, বিকেলবেলা হুট করে দাদু আর নাই। এরকম একটা শকিং বিষয়, যা বলে বোঝানো যাবে না। একটা শকিং একটা বিষয়। দুপুরবেলা আমি আর আমার সিস্টার গিয়ে দাদুকে দেখে আসছিলাম। তখন উনি ভালো ছিল। বিকালবেলায় যাওয়ার পর বিকালবেলায় যাইয়ে শুনি যে আমার দাদু আর নেই। আমাদের জন্য এত কষ্ট করছিল আমার কাজিন, আমার চাচি আম্মুরা অ্যান্ড আমার আত্মীয় স্বজন সবাই একদম, তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমার দাদু নাই শুনে তারা অনেক কান্নাকাটি, অনেক কিছু হয়েছিল। সো আল্লাহ আমার দাদুকে মাফ করে দিক। আমার দাদু যদি কোনো পাপ করে থাকে বা কোনো গুনার কাজ করে থাকে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আর আমার দাদুকে যেন আল্লাহ মাফ করে দেয়। আর এটা হচ্ছে আমার দাদুর 4 দিনের যখন খাওয়ানো হয় তখনের এটা একটা ভিডিও ফুটেজ। আর এটা আমি জাস্ট রেখে দিয়েছি কারণ আমার দাদু আমার জন্য অনেক স্পেশাল ছিল। সো দাদু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো অ্যান্ড আমাদের অনেক যত্ন নিত, কেয়ার করতো। সচরাচর সবার দাদুরাই এমন আদর করে, দাদু নানু। আর আমার তো দাদুও নাই, দাদা ভাইও নাই, আর নানুও তো নাই, শুধু আছে নানা ভাই। আর নানা ভাইয়ের সাথে বেশ অনেকদিন যাবৎ কোনো দেখা হচ্ছে না। দোয়া কইরো যাতে আমার নানা ভাই ভালো থাকে। আর কি বলবো, অনেক কষ্ট করে একটা ভিডিও তোমাদের সাথে আমি এটা শেয়ার করতেছি। আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি বলার মতো কিছু বলবো বা আমি তোমাদেরকে আমার কষ্টটা অনুভব করাতে কখনো পারবো না। আমি কিভাবে কি বলতেছি আমি নিজেও জানতেছি না। আমার এত খারাপ লাগতেছে, আমি যে ভয়েসটা দিতেছি আমার নিজের থেকেও অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। মানুষ বলে না, আজকে মরলে কালকে 2 দিন, ঠিক সেম এমনই হয়েছে। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল অ্যান্ড দাদুর খাবারের দিনও চলে আসলো। আর যেহেতু আমাদের দাদু মারা গেছে সেহেতু আমাদের রান্নাবান্না টোটালি অফ ছিল অ্যান্ড আমাদের আশেপাশের চাচি আম্মুরা আমাদেরকে খাবার দিছিল। আমরা সবাই ওইখানে খাওয়া দাওয়া করি অ্যান্ড দাদু মারা গেছে 4 দিন হয়ে গেছে। অনেক 400-500 জনের মতো মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আর আমাদের বাড়ি, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি পুরা বাড়ি সবাইকে ইনভাইট করা হয় দাদুর খাওয়ার জন্য, সবাইকে দাওয়াত করা হয় অ্যান্ড বিশাল অনুষ্ঠান করা হয়। আর এই অনুষ্ঠানে ছিল ডাল, মাছ, সবজি আর ভাত করা হয়। নর্মালি সচরাচর যা করে আর কি, আমাদের এদিকে বেশি এটা করা হয়। অন্যান্য দিকে আবার গরু করে, বাট আমাদের এদিকে মাছটাই বেশি সবাই প্রাধান্য দেয় আর কি। তো দাদুর 4 দিনের অনুষ্ঠান শুরু হইলো। 4 দিনের সময় হুজুর বলছিল প্রায় 50-60 জনের মতো। আর এলাকাবাসী
আর আত্মীয় স্বজন সবাই। আর আমার দাদু এরকম সময় আমাদেরকে ছেড়ে চলে গেছে যে এটা দিনও না রাতও না, সন্ধ্যার সময়, যে কি বলবো, আমাদের আত্মীয় স্বজনরা আসার টাইম পায় নাই। মানে জায়নামাজা হয়েছে আপনার রাত 10টার সময়, অল্প কিছু মানুষ জানাজা দিতে পারছে। আর রাত হয়ে গেছিল, তো রাত্রের বেলা তো আসা সম্ভব না অনেক মানুষের, সো এই জন্য আসতে পারে নাই। জাস্ট অল্প কিছুজন মানুষ নাকি জানাজা দিছে। আর এগুলো অনেক দুঃখের ব্যাপার আমাদের জন্য। আর আমাদের দাদু আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। আমরা আর কখনো দাদুকে দেখবো না, আমরা দাদুর সাথে কথা বলতে পারবো না। মানে এটা যে কতটা কষ্টজনক একটা বিষয় যে আমি বলে বোঝাতে পারতেছি না। আমি জানি আমাদের সবাইকে একদিন না একদিন মরতে হবে, কিন্তু কেউ চায় না যে তার নিকটতম আত্মীয় বা কাছের মানুষ তাদেরকে ছেড়ে চলে যায়। আমরাও প্রস্তুত ছিলাম না যে দাদু আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে। আমি সকালবেলা দাদুকে দেখতে গিয়েছিলাম, তখন দাদু ভালো ছিল। আমার ফুপ্পি ছিল, তো আমার ফুপ্পি দাদুকে বিস্কিট খাওয়াই দিতেছিল। আমার দাদু কিছু খাইতে পারতেছিল না, ওনার খাওয়া দাওয়া অনেক অফ হয়ে গেছিল। প্রায় 15 দিনের মতো ডক্টরের কাছে নেওয়ার পর ডক্টর বলছে যে উনি ফল খাইতে পারবে না, আপনার মানে পানিও খাইতে পারবে না। দাদুর হার্ট ব্লক হয়ে গেছিল, 80% আর 20% ছিল ভালো। তো দাদুকে পানিও খাইতে বলছে, খুব সামান্য অল্প একটু পানি খাইতে বলছে। খাওয়া দাওয়া অনেক কিছু আপনার নিষেধ করছে, ফল খেতে নিষেধ করছে, অনেক কিছু খাইতে নিষেধ করছে। আর তারপরে আমি যখন যাই দেখি দাদু বসে আছে, আমার আন্টি বিস্কিট খাওয়াই দিতেছিল। তো আমি আন্টির সাথে একটু কথা বললাম, দাদুকে বললাম যে দাদু বিস্কিটটা খাও, না খেলে কিভাবে হবে, তুমি না খেলে তোমার কষ্ট হইব। তো দাদু বলতেছিল যে আমি খাইতাম না, আমার দিস না, আমি খাইতে পারি না, আমার আর ইচ্ছা করতেছে না। তারপরে আর কি আমরা দাদুর দেখার পর কিছুক্ষণ বসে ছিলাম, দাদুকে দেখলাম। আমি আর আমার সিস্টার বাসায় চলে আসি। তারপর গোসল করতে যাই, যাওয়ার পর মানে গোসল করে বাইর হওয়ার সাথে সাথেই চিল্লাপাল্লা হইতেছে যে আমার দাদু আর নাই। মানে আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে এরকম একটা নিউজ পাবো। আর আমার স্বপ্নের বাহিরেই ছিল, মানে একদম আমি জাস্ট শকড হয়ে গেছিলাম। আমার একদম ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি জাস্ট তাকাইয়ে, মানে আমার কোনো বুধ শক্তি কাজ করতেছিল না তখন যে আমি আপনাদেরকে কি বলবো। মানে আমার বুধ শক্তি কোথায় কি হয়েছে, আমার ব্রেনই কাজ করতেছিল না। আমি একদম শকড হয়ে গেছিলাম। আমার চাচি আম্মুরা চিল্লাপাল্লা, তারপর অনেক মানে যা হয় আর কি, যা এটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না যে অনুভূতিটা কেমন হয়। আর আমাদের দাদু আমাদেরকে ছেড়ে গেছে এমন সময়, আসরের সময় আমাদের দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর ওই সময়টার ভিতরে ডিসাইড করতে পারতেছিল না যে দাদুকে কি আজ মাটি দিবে না কাল মাটি দিবে, বিকজ আমার একটা ফুপ্পির বাসা হইতেছে অনেক দূর, সো ওনার জন্য রাখার জন্য ট্রাই করছিল। আর আমার চাচুরা বিদেশ, সো ওনাদের সাথে কথা বলছিল যে কেউ আসবে কি না বা দাদুকে কি রাখবে, ওরকম কথাবার্তা হয়েছিল। ফার্স্টে টাইম দিছিল যে রাত্রেই মাটি দিয়ে দিবে, তার কিছুক্ষণ পর সবাই কথাবার্তা বলে, তারপর আবার ডেট পিছানো হয়, ডেট আবার দেওয়া হয় সকালে। তারপরে আবার ঘন্টাখানিক পর তারা আবার ডেট, মানে রাত্রের বেলায় দাদুকে মাটি দেওয়া হবে, আবার এমন একটা ডিসাইড হয়, সবাই ডিসিশন নেয়। তারপরে আর কি তাড়াহুড়ো করে, মানে আমি শক ছিলাম। আমার মানে ওইরকম কিছুই বোধ শক্তি কাজ করতেছিল না যে আমি কি করব না করব। কান্না করা ছাড়া আমাদের গার্জিয়ানদের কোনো উপায় ছিল না। আমার চাচি আম্মুদের কান্না ছাড়া আর কিছুই করতে পারতাম না, কারণ আমাদের সবাইকে মরতে হবে আর আমরা সবাই মরব, এটাই চির সত্যি একটা কথা। সব কিছু সত্যি হোক বা না হোক, আমাদের সবাইকে মরতে হবে, এটাই সত্যি একটা কথা। আর আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে আমরাও মারা যাব, আমরা এই পৃথিবী ত্যাগ করব। এই পৃথিবী আসলে একটা জাস্ট মায়া, এর ছাড়া কিছুই না।
আমরা যেহেতু জন্মগ্রহণ করছি একা, আমাদেরকে মরতেও হবে একা। আত্মীয় স্বজন আপনজন কেউ আমাদের পাশে থাকবে না, আমাদেরকে আমাদের আমলই বাঁচাইতে পারবে। আমি মনে করি এটা আর কি। সবাই বলছে যে আমার দাদু ভালো ছিল, কখনো কারোর সাথে কখনো ঝগড়া করে নাই, কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলে নাই, সবসময় সবার ভালো চাইছে, এখানের কথা ওইখানে বলে নাই। সবাই আমার দাদুর জন্য দোয়া করছে। অ্যান্ড আমার দাদুর যে 4 দিনের অনুষ্ঠানটা করা হয় সেখানে সবাই অনেক প্রশংসা করছে দাদুর, অ্যান্ড অনেক আত্মীয় স্বজন আসছে আর সবাই দাদুর জন্য দোয়া করছে। আর 4 দিনের যা নিয়ম কানুন থাকে সবগুলাই আমার ফুপ্পিরা অ্যান্ড চাচি আম্মুরা সবাই পালন করছে। অ্যান্ড মানে সবাই অনেক, একে তো সবার অনেক কষ্ট যে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে, এর ভিতরে যত কাজকর্ম ছিল সব মানে করছে, মানে আমার চাচি আম্মুরা অ্যান্ড আমার আঙ্কেলরা তো সবাই বিদেশ, অ্যান্ড শুধু 2টা আঙ্কেলে বাড়িতে ছিল, তো ওনারাই এই কাজগুলো সম্পূর্ণ করে অনেক কষ্ট করছে, সারা রাত জাগছে, এখানে অনেক মানুষকে ইনভাইট করা, মানে একটা অনুষ্ঠানে যা যা প্রয়োজন আমার চাচুরা সব কিছুই, সব নিয়ম কানুন মেনে এগুলা করছে আর অনেক হার্ডওয়ার্ক করছে। যে আর সবাই তো যারা বিদেশ ছিল আমার চাচুরা তারা তো অনেক আপসেট হয়ে গেছে। আমার এক আঙ্কেল তো একদম প্রায় অনেক কষ্ট পাইছে, আমার ছোট চাচু অনেক কষ্ট, আর দাদু ছোট চাচুকে অনেক বেশি আদর করতো, আর আঙ্কেলও আমার দাদুকে অনেক বেশি ভালোবাসতো। সো আর কি অনেক কষ্ট, অনেক ইমোশনাল কিছু মোমেন্ট যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমাদের সবাইকে একদিন এই পথে যাত্রী হতে হবে, আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, এটাই নিয়ম। বাট আসলে কাছের মানুষগুলো যখন ছেড়ে চলে যায় আমাদেরকে, এর থেকে বড় কষ্ট আর কখনো অনুভব করা যায় না। সাপোজ নর্মালি আমাদেরকে যদি কিছুদিন আমরা কারোর সাথে ফ্রেন্ডশিপ করি, সেই ফ্রেন্ডগুলো যদি আমাদেরকে সাথে কথা না বলে, তাদের সাথে যোগাযোগ না থাকে, তাহলে কতটা আমরা মিস করি। আর এটা তো হচ্ছে আমার দাদু, যার আমি জন্মের পর থেকে যে আমাকে এত ভালোবাসছে, আদর করছে, অ্যান্ড সে মানুষগুলো যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা সত্যি অনেক কষ্ট পাই, অনেক, এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। এখন তো আর কান্নাকাটি করে দাদুকে ফিরিয়ে আনতে পারবো না, শুধু দোয়া করতে পারবো যাতে আল্লাহ আমার দাদুকে জান্নাত নসিব করে, এছাড়া আর কিছু করার নেই। দোয়াটাই এখন বড় জিনিস। তো সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য। আমি সবার কাছে এতটুকুই আশা করতে পারি যাতে সবাই যেন আমার দাদুকে মাফ করে দেয় অ্যান্ড আমার দাদুর জন্য দোয়া করে। এর থেকে বড় কিছু আমার পাওয়া আর এখন কিছুই নাই। আমার দাদুর জন্য দোয়াটাই হচ্ছে মেইন। এখন সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দাদুকে জান্নাত নসিব করে। আর দাদু এখন নাই, পুরো বাড়িটা খালি খালি লাগে, কেমন যে একটা ঠান্ডা হয়ে গেছে, সবাই একদম চুপচাপ হয়ে গেছে, একদম অন্যরকম লাগে। সবার মন মানসিকতা তেমন একটা ভালো না, সবাই আপসেট হয়ে থাকে। আমার চাচি আম্মুরা সবাই দাদুকে মিস করে, অ্যান্ড আমার কাজিনরাও সবাই দাদুকে অনেক মিস করে। বসে বসে দাদুকে নিয়ে গল্প করা হয় যে আমাদের যে এটা যে হবে আমরা কেউ কল্পনার বাহিরেই ছিল। আমার কিছু কাজিন আছে যারা আসতে পারে নাই, তারা অনেক দুঃখ প্রকাশ করেছে, অনেক কষ্ট ভরা কথা, অনেক বুকে কষ্ট জমা রাইখা মানে আমরা এখন আছি আর কি। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে সব কিছুই একটু স্বাভাবিক হচ্ছে, সবার মন মানসিকতা, সবাই এই জিনিসটাকে মেনে নিচ্ছে যে আমাদের মাঝে আর আমাদের দাদু নাই। সবাই দোয়া করতেছে, আমার চাচি আম্মুরা, আমরা কাজিনরা সবাই দোয়া করতেছি। দোয়াটা ছাড়া আর কি করতে পারবো বলেন। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।